সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল রিদি। হঠাৎ ঘাড় ফেরাতে তার বুকের ভেতরটা এক ঝটকায় থমকে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আছাড় খেল। দরজার ফ্রেম ঘেঁষে দাঁড়িয়েছে সৌহার্দ্য। পরনে সাদা শার্টের বোতাম অগোছালো। তার দুচোখ এমন এক মাতাল আচ্ছন্নতা যা হৃদির চেনা সৌহার্দ্যের সাথে একেবারে মেলে না। সে যে এই অসময়ে বিনা নোটিশে বাড়ি ফিরে আসবেন হৃদি তার দুঃস্বপ্নে ভাবেনি। সৌহৃদ্য স্থির তীক্ষ্ণ দৃষ্টি হৃদির অগোছালো শাড়ি আর চুইয়ে পড়া ভেজা চুলের উপরে সে আটকে গেল। ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো নিঃশ্বাস নেওয়ার দায়। হৃদি লজ্জা আর তীব্র এক অজানা আতঙ্কে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে তোহালাটা কখন যে খসে পড়ে গেল টেরই পেল না। সৌহৃদ্য টলমল পায়ে হৃদির দিকে এগিয়ে গেল, যেন কোনো এক অদৃশ্য মায়ায় সে আচ্ছন্ন। হৃদি একেবারে গায়ে না ঘেঁষে দাঁড়ালো সে। দুজনের মাঝে এখন বাতাসের সরু জায়গাটুকু অবশিষ্ট নেই। তার সেই অস্বাভাবিক ঘোর লাগা দৃষ্টির সামনে হৃদির শরীর থরথর করে কাঁপছে। ভয়ে দম বন্ধ হয়েছে হৃদির। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। হৃদি এক পা পিছিয়ে দিতে সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে তার কোমরে হাত জড়িয়ে কাছে টেনে নিল। সৌহার্দ্যের উত্তপ্ত নিঃশ্বাস যখন হৃদির ভেজা চুলের ভাঁজে মিলিয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে তার পকেটের ফোনটা আর্তনাদ করে বেজে উঠল। বিরক্তিতে সৌহার্দ্যের মুখমণ্ডল কুঁচকে গেল। সে হৃদিকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে সুজনের নামটা ভেসে উঠতে তার বিরক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল। স্ক্রিনে কিছু একটা টাইপ করে সে ফোনটা বিছানার উপর অবজ্ঞায় ছুঁড়ে মারল। আর তার দৃষ্টি গিয়ে পড়ল হৃদির উপর। সৌহার্দ্যের বাঁধন থেকে মুক্তি পেয়ে হৃদি যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেছিল। হৃৎপিণ্ডে সে প্রচণ্ড ধুকপুকানি এখনও কমেনি। সারা শরীর কাঁপছে থরথর করে। কোনো মতে কাঁপা হাতে মেঝে থেকে তোয়ালাটা কুড়িয়ে এনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে ভীষণ এলো সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বর। কী পড়েছ ওটা? খুলে ফেলো। ভীষণ রকমের বাজে লাগছে। সৌহার্দ্যের নির্লজ্জ ইঙ্গিতে কানে আসতে হৃদির মনে পড়ে গেল সকালের কথা। ক্ষোভ আর অভিমানে হৃদির কণ্ঠস্বর কেঁপে উঠল। তিত্তিরে মেজাজে বলল, আপনাকে দেখতে হবে না। আপনার জন্যও আমি পড়িনি, অসভ্য লোক। সৌহার্দ্য শিকারি বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদিকে আপাতমস্তক নিরীক্ষণ করল। ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটিয়ে সে এগিয়ে এসে বলল, তাই বুঝি? তাহলে আমার রুমে এসে এমন অগোছালো শাড়িতে উন্মুক্ত পেট দেখে আমাকে সিডিউস করার মানে কি? নিজের দিকে তাকাতে হৃদি শিউরে উঠল। শাড়িটা বেশ খানিকটা সরে গিয়ে পেটের খানিকটা অংশ বেরিয়ে গেছে। লজ্জায় হৃদির মুখটা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। দ্রুত শাড়িটা টেনে নিজেকে ঢেকে নিয়ে রাগে চেঁচিয়ে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আপনার নজর এত নোংরা! ছি! সৌহার্দ্য এক পা এগিয়ে এসে বাঁকা চোখে তাকালো। তাই নাকি? তুমি সিডিউস করলে দোষ নাই, আর আমি তাকালেই দোষ? হৃদি দাঁতে দাঁত চেপে জ্বলন্ত চোখে বলল, আমার আর খেয়ে কাজ নেই যে তোমার মতো একটা খাটাস মানুষকে সিডিউস করবো? লোকের অভাব। কথাটা শেষ হওয়ার আগে সৌহার্দ্য ক্ষিপ্ত বাঘের মতো হৃদির উপর ঝাঁপিয়ে পড়ল। শক্ত হাতে হৃদির চোয়াল চেপে ধরে সে রক্তবর্ণ চোখ জোড়া হৃদির চোখের উপর স্থির করল। হিসিয়ে বলল, চাপার জোর বেড়ে গেছে না? তুই কি ভেবেছিস সৌহার্দ্য চৌধুরী তোকে বলার অধিকার দিয়েছে তাই বলে যা খুশি বের করতে পারবি? শুয়োরের বাচ্চা! জ্যান্ত পুঁতে দেব। যা খুশি বল। ওই মুখ থেকে অন্য পুরুষের নাম যেন উচ্চারণ না হয়। যা আমার চোখের সামনে থেকে! এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে গর্জে উঠল, চোখের সামনে থেকে দূর হ! সৌহার্দ্য লোহার মতো শক্ত থাপায় হৃদির মুখটা ব্যথায় টনটন করছে। শ্যামলা ত্বকে যেন নীল ছোপ বসে গেছে। কিন্তু ব্যথার চেয়ে বেশি আঘাত লেগেছে তার আত্মসম্মান। কান্নায় রুদ্ধ কণ্ঠে হৃদি ফুঁসে উঠল, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, ভালোবাসেন না। তাহলে আমার উপর অধিকার দেখাচ্ছেন কেন? আমার যা খুশি আমি বলবো। আপনি বলার কি? অসভ্য বেয়াদব লোক! সৌহার্দ্য একটা তাচ্ছিল্য হাসি হাসল। হেসে বলল, তোর দ্বারা এর চেয়ে ভালো কী বা আশা করা যায়? চরিত্রহীন লম্পট বাবার মেয়ে তো, রক্তে তো ওসবই থাকবে। সৌহার্দ্যের কথাগুলো যেন হৃদির বুকের তীরের মতো বিঁধল। সে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে যা খুশি বলুক হৃদি সহ্য করে নিত, কিন্তু তার বাবাকে নিয়ে এই নোংরা মন্তব্য! তার বাবা, যিনি ছিলেন একজন দেবতুল্য মানুষ, তাকে এমন অপমান! হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে আক্রোশের সৌহার্দ্যের দিকে তেড়ে গিয়ে সে আর্তনাদ করে বলল, চুপ করুন। সবাইকে নিজের মতো ছোট লোক ভাবেন কেন? আপনি কোন সাহসে আমার পাপাকে নিয়ে ওইসব বললেন? ওনার মতো ভালো মানুষ আর একটা হয় না। আর আপনি কি না
হৃদি আর কিচ্ছু বলতে পারল না। তার আগে সৌহার্দ্য ঘরের দেওয়ালে প্রতিধ্বনি তুলে হিংস্র চিৎকার গর্জে উঠে বলল, আই সে আই গেট আউট ফ্রম মাই রুম অ্যান্ড মাই লাইফ আউট। আর হৃদির বুকের ভেতরটা যেন মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে দিল। প্রতিদিন এতদিন সৌহার্দ্যের প্রতি যে ভালোবাসা তিলে তিলে জমা ছিল তা যেন এক তপ্ত ঘৃণায় রূপান্তরিত হচ্ছে। নিজের অস্তিত্ব ওর প্রতি আজ তীব্র ঘৃণা হচ্ছে। এই মানুষটা এত অবহেলা, এত অপমান সহ্য করে সে কেন তার পিছু পিছু ছায়ার মতো ঘুরে বেড়ায়? আর সৌহার্দ্যের বিষাক্ত মন্তব্য তার মৃত বাবার আত্মা পর্যন্ত রক্তাক্ত হলো। হৃদি আর এক মুহূর্ত ওর জন্য সেখানে দাঁড়ালো না। তীব্র কান্নায় বুক ভাসিয়ে সৌহার্দ্যের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়ে পালানোর সময় হঠাৎ করে মুখোমুখি হলো সায়েদা চৌধুরী। সায়েদা চৌধুরী উদ্বিগ্ন হয়ে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু হৃদি কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেকে সামনে নিয়ে রুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। সাহেদা চৌধুরী পিছু পিছু এসে দরজায় মৃদু আঘাত করতে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকতে তিনি হৃদিকে কান্না ভেঙে পড়তে দেখে দ্রুত কাছে এসে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, কী হয়েছে মা? আম্মুকে বলতো বাবু কি তোর সাথে খারাপ আচরণ করছে? হৃদি যেন এতক্ষণ একটা আশ্রয় অপেক্ষা ছিল। সায়েদা চৌধুরীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অঝরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু আপনার ছেলে ভীষণ খারাপ। উনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমি তাও মেনে নিই। কিন্তু আজ আজ আমার পাপাকে নিয়ে কী সব জঘন্য কথা বললো। আপনি তো জানেন না আমার পাপা মানুষটা কত মহান ছিল। কেন উনি এমন বললেন? হৃদির কথা শুনে সায়েদা চৌধুরী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দীর্ঘদিনের পুরনো কোনো এক স্মৃতির ধুলোই যেন তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দ্রুত নিজেকে সংযত করলেন। হৃদির ভেজা চুলে আদুরে হাত বুলিয়ে দিয়ে ধীরে অথচ শান্ত কণ্ঠে বললেন, শান্ত হ মা। বাবুটা এমনই, রাগের মাথায় ওর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও কী বলে ফেলেছে তার কোনো মানে নেই। তুই প্লিজ ওসব মনে করিস না। আমি ওকে আজ অবশ্যই বকা দেব। সাহেদা চৌধুরী সেই শীতল আশ্বাসের স্পর্শে হৃদির কান্না তো ধীরে ধীরে কমে এলো। কখন যে কান্নার ক্লান্তি আর সব কিছু অবশেষে হৃদির চোখের পাতা ভারী হয়ে ঘুমে নেমে এলো, সে নিজেও টের পেল না। হৃদিকে শান্তভাবে বালিশে শুয়ে দিয়ে সাহেদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। হৃদির কপালে শেষবারের মতো আলতো হাত বুলিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন ছেলের রুমের উদ্দেশ্যে। সৌহার্দ্য ঘরের ভিতরে তখন এক রণক্ষেত্র। হৃদি বেরিয়ে যাওয়ার পর রাগের মাথায় সে যা পেরেছে তাতে আছাড় মেরেছে। মেঝেতে কাঁচের টুকরো আর ধ্বংসাস্তূপের মাঝখানে দাঁড়িয়ে সাহেদা চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। রুমের এই ভয়াবহ অবস্থা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। সোফার উপর সৌহার্দ্য স্থির হয়ে বসে আছে, দু চোখ বন্ধ। মায়ের উপস্থিতি টের পেয়ে সে চোখের পাতা খুলল এবং যেন এক অদৃশ্য দেওয়ালে নিজেকে আড়াল করে নিল। সাহেদা চৌধুরী ছেলের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত এবং গম্ভীর গলায় বললেন, এবারের অনেক অনেক কিছুই আমি দেখেছি, অনেক কিছু সহ্য করে চুপ করে থেকেছি। তোর এই অবহেলার কথা জেনেও মেয়েটাকে কষ্ট পেতে দেখেছি, তবুও মুখ খুলিনি। কিন্তু আজ তুই সব সীমা ছাড়িয়ে গেলি সৌগত। কী করে পারলি তুই আকরাম ভাইকে? মায়ের কথা শেষ হওয়ার আগে সৌগতের ক্ষিপ্ত চিৎকার করে প্রতিদিন উঠল, একদম নাটক করবে না আমার সাথে আম্মু। তুমি জানো আমি আকরাম আঙ্কেলকে নিয়ে কিছু বলিনি। আমি শুধু ওই রক্ত, যার রক্ত সে, তার কথা বলছি। তোমার বোন। সৌহার্দ্য কথা থামিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে আসলো। রাগের মাথায় নিজের ভেতরে আগ্নেয়গিরি সামলাতে হিমশিম কাটছে। হৃদির চোখের জল আর তার আর্তনাদ মুহূর্তের জন্য তার হৃদয়ে একদলা অপরাধবোধ তৈরি হচ্ছে, যে তাকে শান্ত হতে দিচ্ছে না। সায়েদা চৌধুরী একটা করুণ তাচ্ছিল্যে হাসি তুললেন। এটা কি কারণ? এই কি তোর সমস্ত তিক্ততা আর অবহেলার উৎস? একজনের দোষের বোঝা তুই কেন হৃদির উপর চাপাচ্ছিস সৌগত? সৌগত চোখ না খুলে খুব ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দিল, নো, আই ডোন্ট জাস্ট ওয়ান পার্সন বিকজ অফ আনাদার পার্সন ফল। সাহেদা চৌধুরী আর চোখে তাকিয়ে বলেন, তাহলে ওর সাথে এমন আচরণের কারণ কি? ঘর জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে গেল। সৌগত ঠোঁট তখন সিলগালা করা, কোনো শব্দই বেরিয়ে আসছে না তার মুখ থেকে। সাহেদা চৌধুরী বুঝলেন, এই ছেলে যখন জেদের বসে মুখ বন্ধ করে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে দিয়ে কথা বলাতে পারে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাওয়ার পর সৌগত দীর্ঘ একটা শ্বাস ফেলে আবার চোখ বুজে বিড়বিড় করে বলল, আই ডোন্ট ট্রাস্ট হার।
ব্লাড উইল অলওয়েজ শো ইটস ট্রু নেচার। দুপুর গড়িয়ে বিকাল, হৃদের ঘুম ভাবলো একরাশ শূন্যতা নিয়ে। দীর্ঘ সময় কান্নায় ফুলে ওঠা চোখ দুটো কোনো মতে মেলে ধরল। পেটে কিছু পড়েনি, খিদে মরে গেছে অনেক আগে। ক্লান্ত শরীরটা টেনে আলমারি থেকে একটা পোশাক বের করে শাড়িটা বদলে নিল। ধীর পায়ে এগিয়ে গেল সাহেদা চৌধুরীর ঘরের দিকে। দরজার কাছে গিয়ে দেখলো সাহেদা চৌধুরী ফোনে ব্যস্ত। মৃদু স্বরে কিছু ইতস্তত পায়ে হৃদি ডাকলো, আসতে পারি আম্মু? হৃদির গলার স্বর শুনে সাহেদা চৌধুরী ফোনটা রেখে দ্রুত এগিয়ে গেলেন। হৃদির ফোলা চোখ আর মলিন মুখের দিকে তাকিয়ে তার বুকটা হু হু করে উঠল। মেয়েটার মুখটা নিজের দু হাতে আঁচলে নিয়ে আদুরে কিন্তু ব্যথিত স্বরে বলল, কী অবস্থা করছি নিজের, আয় কিছু খেয়ে নে। হৃদি স্লান হাসলো। সাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরে শান্ত গলে বলল, না আম্মু, একদম খিদে নেই, আমি এখন চলে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দাও। সাহেদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। কিসের জন্য আটকে রাখবে মেয়েটাকে? অনেক চেষ্টা করলো, লাভ কী হলো? উনি চোখের জল মুছে বললেন, ঠিক আছে, আর আটকাবো না তোকে, চলে যা। এমন মানুষের জীবনে থাকার কোনো মানে হয় না যে তোর প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না। দিদি কোনো কথা বলল না। সাহেদা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ি থেকে। রিদি চলে যেতে সাহেদা চৌধুরী দ্রুত হাতে ফোনটা তুলে নিল। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, বলো ফুফুনি। সাহেদা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি বললেন, কোথায় আসো এখন আমার এমপি আব্বা? ওপাশের মানুষটির চওড়া হাসি উত্তর দিল, আই অ্যাম অন মাই ওয়ে ফুপুমণি। শাহেদা চৌধুরীর মুখটা মুহূর্তে মলিন হয়ে উঠল। বিষণ্ণ গলা বলল, আমার মেয়েটা চলে গেল, রাখতে পারলাম না। আমি ওর দায়িত্বটা তোকে দিতে চাই। তোর দাদার মতো মুখ ফিরিয়ে নিস না বাপ আমার। ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সেই দীর্ঘ নীরবতা থেকে শাহেদা চৌধুরী অস্থির হয়ে উঠলেন। কী হলো, কিছু বলছিস না তে? ওপাশের লোকটা শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল, ডোন্ট প্যানিক, আমি দেখেছি, বলে লাইনটা কেটে দিল। ওদিকে শহরের ভিড়ে নিজের অস্তিত্ব ভুলে দিকবিদিক শূন্য হয়ে আসছে রীতি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুর হুঁশ নেই। হঠাৎ একটা জোরালো ধাক্কা, একটা চকচকে মার্সিডিজ গাড়ি এসে থমকালো। গাড়ির গতি কম থাকায় হৃদি খুব একটা আঘাত পায়নি, কিন্তু ধক করে বুকের ভিতর কেঁপে উঠল। ঝেড়ে উঠতে দাঁড়াতে গাড়ি থেকে নেমে এলো এক সুদর্শন যুবক, পরনে সাদা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে যেন কোনো এক রাজপুত্রের অভাব। হৃদি চোখ তুলে তাকাতে লোকটা গম্ভীর অথচ সম্মোহন কণ্ঠে বলে উঠল, টপকানোর জন্য কোথাও পাওনি নাকি? সরাসরি এমপি ফারিস খন্দকারের সামনে, গাড়ির সামনে আছাড় খেতে হলো মেয়ে? ফারিসের গম্ভীরতা কণ্ঠ বাতাসে স্তব্ধতা চিরে হৃদির কানে আসতে তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। কয়েক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ল। কোথায় দাঁড়িয়ে আছে, কি ঘটছে, সবটাই যেন ঝাপসা। ফারিসের চোখে মুখে বিরক্তির চেয়ে এক অদ্ভুত গম্ভীর কৌতূহল। সে হৃদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাতের ঘড়িটা দেখল। তারপর গম্ভীর গলায় শীতল কণ্ঠে বলল, মেয়ে ফাঁসানোর জন্য কাউকে খুঁজে পেলেন না বুঝি? এমপি ফারিস খন্দকারকে পেতে হলো। নাম কি তোমার? হৃদির মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার উপরে এই লোকের নাটকিতে যেন বারুদে আগুন জ্বলে উঠল। হৃদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ঝাঁঝালো গেল, ভাই, আমার নাম দিয়ে আপনার কাজ নাই, দয়া করে রাস্তা ছাড়েন। হৃদির স্পষ্ট উত্তরে ফারিস অবাক হয়ে তাকালো। কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, এই মেয়ে, মুখে মুখে তর্ক করছো, আমি কে সেটা জানো? হৃদি এবার ধৈর্যের শেষ সীমানায়, নিজের রাগ আর বিরক্তি নিয়ে তীক্ষ্ণ গলা বলল, আপনি রাজা মহারাজা যেই হন না কেন, সেটা জেনে আমার কাছ নেই, দয়া করে হাবলার মতো দাঁড়িয়ে না থেকে আমাকে যেতে দিন। ফারিস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটার সামনে বড় বড় নেতারা ভয়ে তটস্থ হয়ে থাকে, সেই মানুষটার সাথে এমন অবলীলে তর্ক করার সাহস এই পুচকি মেয়েটি পেল কোত্থেকে? ফারিস গলা খাকারি দিয়ে নিজের দাপট বজায় রেখে, ভয় করছে না তোমার? এমপি ফারিস খন্দকারের সাথে মুখে মুখে তর্ক হচ্ছে। নিজের জ্বালানিতে হৃদির তখন অস্থির, তার উপর ফারিস পদ আগলে দাঁড়িয়ে থেকে রাগে তিক্ততা ঝনঝনি উঠে বলল, তো আপনি এমপি, আমি কি করব? গিয়ে জনগণের সেবা করুন না ভাই। আপনি মনে হয় রাস্তাঘাটে মেয়েদের সেবা বেশি করেন, এই জন্য রাস্তার অবস্থা এমন খারাপ। ওই যে দেখুন রাস্তা ভেঙেছে, আমাকে বিরক্ত না করে ওটা ঠিক করুন। হৃদির এই তীক্ষ্ণ খোঁচায় ফাড়ির জন্য এক মুহূর্তের জন্য থমথম হয়ে গেল। সে মনে মনে বিড়বিড় করল, এ তো আস্ত একটা ধানি লঙ্কা। তারপর বাইরেটা পাথরের মতো শক্ত রেখে বলল, গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি, এই ভর সন্ধ্যায় একা যাওয়া ঠিক হবে না। হৃদি এবার কিছুটা শান্ত কিন্তু দৃঢ় গলা বলল,
ধন্যবাদ ভাইয়া, আমি যেতে পারবো। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, বলে সে পাশ কাটিয়ে যেতে নিলে ফারিস গম্ভীর কণ্ঠে পিছু ডাকলো, এই মেয়ে, আমি কি তোমার মায়ের পেটে থেকে জন্মেছি এমন ভাই ভাই করছো? দিদি পেছন ফিরে তাকালো, তার চোখ মুখে বিরক্তি স্পষ্ট। সে তিক্তস্বরে বলল, এক অসভ্য জেলায় জীবন তছনছ হয়ে গেছে, আর একটা আসছে নাটক মারতে, গাউড়া কতগুলো। বলে আর এক মুহূর্ত দেরি না করে সামনে থামানো রিকশায় উঠে পড়ল। রিদি চলে যাওয়ার পর ফারিস সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ তখনও রিকশার দিকে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর হালকা হেসে নিজের মনে বিড়বিড় করল, তেজ ভালোই আছে, পারফেক্ট ফর হিম। বলে সে নিজের গন্তব্যে পা বাড়ালো। রাত 8টার ঘড়িতে যখন কাটায় স্থির, রিদি তখন একা ছাদের এক কোণে বসে আকাশের বিশালতার দিকে তাকিয়ে। চারপাশের নিস্তব্ধতা যেন আজ বিষাদের রূপ নিয়ে তাকে বেশি ঘিরে ধরেছে। নিজেকে আজ সব থেকে বেশি একা আর বেশি মূল্যহীন মনে হচ্ছে। পরিবার, বাবা মা, ভাই বোন, যাদের ছায়ায় মানুষ পরম নিশ্চিন্তে বাঁচে, তাদের শূন্যতা আজ হৃদির বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। অবহেলা, অনাদরে একজন মানুষ কতটা নড়বড়ে হয়ে যেতে পারে, হৃদি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ করে সপ্তপর্ণির গন্ধে ভারী হয়ে আসা বাতাসে হৃদি নিজের অজান্তে চোখের পানি মুছে নিল। ঠোঁট কামড়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল, আপনার জীবনে আমি যেহেতু এক গুরুত্বহীন থাকলাম না। আর জীবনে ডাক্তার সৌগত চৌধুরী, একটা সময় আসবে যখন আপনি চাইলেও আমাকে আর পাবেন না। আপনি আমাকে খুব সস্তা ভেবে নিয়েছেন, তাই না? আপনার এই অবহেলাগুলো আজ আমার পৃথিবীটা বিষিয়ে দিল। দীর্ঘ একটা শ্বাস ফেলে হৃদি যখন অতীতের স্মৃতিতে ডুব দিচ্ছিল, তখন পাশে কারো ছায়া অনুভব করলো। ঘাড় ফিরিয়ে দেখলো সাহাবীর দাঁড়িয়েছে। শান্ত অথচ গম্ভীর দৃষ্টিতে সাহাবীর বেশ কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে রইল, তারপর আলতো করে নিজের হাতটা হৃদির মাথায় রাখলো। মায়াভর স্বরে বলল, কাঁদছো কেন আমার পাখিটা, ভাইয়াকে বলবি? হৃদি দ্রুত নিজের চোখের পানি আড়াল করে সাহাবীর দিকে তাকিয়ে একটা মলিন হাসির চেষ্টা করলো। কণ্ঠটা যতটা স্বাভাবিক রেখে বলল, কই, কাঁদছি না তো, চোখে কিছু একটা পড়েছিল, তাই হয়তো। বলে সে মাথা নিচু করে ফেলল, অন্যদিকে মুখ ফিরিয়ে। সাহাবী হৃদির এই অভিব্যক্তি খুঁটিয়ে দেখলো। তার শান্ত অথচ ধারালো কণ্ঠস্বর রাতের বাতাসে ভেসে এলো। এক একটা কথা সত্যি করে বলতো, সৌগতকে ভালোবাসিস? সত্যি করে ওর সাথে থাকতে চাস? আমাকে বল, তুই যেটা চাইবি সেটাই ঠিক হবে ভাই, কথা দিলাম তোকে। হৃদির সদ্ভাব বাঁধ ভেঙে গেল। নিজের আবেগ আর ধরে রাখতে পারল না সে। হু করে কাঁদতে লাগলো। সাহাবীরের চোখের দিকে তাকিয়ে ভাঙা বলল, না ভাইয়া, আমি ওনাকে চাই না। যে পুরুষ শুধু কষ্টই দিয়ে গেল, তাকে পাওয়ার জন্য কেন আমি নিজের আত্মবিসর্জন দেব? থাকুক না সে তার মতো। সাহাবীর নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে পরম মমতায় হৃদির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, সান্ত্বনার স্বরে বলে, কাঁদিস না আমার কলিজা, ওকে তোর প্রতিটি ফোঁটা চোখের পানির মূল্য দিতে হবে। আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করছি। নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। আমার শেষ নিঃশ্বাসে থাকা পর্যন্ত আমি তোকে কোনো কষ্ট পেতে দিব না। হৃদি এক চিলতে স্লান হেসে উপর দিল ভাইকে। সাহাবীর আকাশের দিকে তাকিয়ে এক গম্ভীর দার্শনিক নিয়ে বলল, আমরা ততক্ষণ মানুষের গুরুত্ব বুঝি না যতক্ষণ সে আমাদের পিছু পিছু ঘুরে। যখন বুঝতে পারি সে কতটা দামি, ততক্ষণে সে হারিয়ে যায়। এটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। তারপর হৃদির দিকে তাকিয়ে কিছুটা শাসনের ভঙ্গিতে বলল, এখন সোজা নিচে গিয়ে ঘুমিয়ে পড়বি, পরীক্ষার সামনে। ডাক্তারি পড়া কি অত সহজ? শরীর খারাপ করলে চলবে না। হৃদি আর কিছু বলল না, মাথা নেড়ে সম্মতি জানালো। ছাদ থেকে নেমে যাওয়ার সময় তার পা দুটো যেন কিছুটা হালকা মনে হলো। হৃদি চলে যাওয়ার পর সাহাবীর শূন্যতার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বিড়বিড় করে বলল, মিস্টার আকরাম খান, জানি না আমি ওকে শেষ পর্যন্ত কতটা আগলে রাখতে পারবো আমার এই নরক জীবনে, তবে আপনার শেষ স্মৃতি হিসেবে আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবো যাতে পৃথিবীর কোনো কষ্ট ওকে ছুঁতে না পারে। সকালের মিষ্টি রোদ জানলার পর্দা সরিয়ে আলতো করে হৃদির মুখে এসে পড়ল। আলো ঝিলিক আর রোদের উত্তাপে ঘুম ভাঙল তার। চোখ মেলতে একরাশ ক্লান্তি আর বিরক্তি এনে তাকেই ঘিরে ধরল। রাতে মোবাইলটা চার্জে দেওয়ার হয়নি, তাই সেটা এখন মৃতপ্রায়। আলসেমি ঝেড়ে উঠে মোবাইলটা চার্জে বসে সে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ বইপত্রের উপর চোখ বোলাতে মন বসল না। এরই মধ্যে মোবাইলটা চালু হতে স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত কিন্তু নামহীন নাম্বার থেকে আসা কয়েকটা মেসেজ। প্রথমে শুধু কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর নিশ্চয়ই লেখা